আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী এমদাদ। আজকে আমরা আলোচনা করব স্পেকট্রোস্কোপি নিয়ে। আপনাদের বহুল আকাঙ্ক্ষিত এই টপিকটি নিয়ে ভিডিও বানাতে একটু দেরি হয়ে যাচ্ছিল, কারণ আমি চেষ্টা করছিলাম একদম শর্টকাটে সহজে কিভাবে ব্যাপারগুলো উপস্থাপন করা যায়। তো স্পেকট্রোস্কোপি নিয়ে আমরা চারটা ভিডিও করব, টোটাল 2টা পার্টে। স্পেকট্রোস্কোপি 1 নিয়ে 2টি এবং স্পেকট্রোস্কোপি 2 থেকে 2টি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউভি, আইআর, রমন এবং ইএসআর স্পেকট্রোস্কোপি। তো প্রথমে আমি একটা টেবিলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। যেমন মূলনীতি, পরিমাপের একক, কি পরিমাপ করা হয় বা কি নির্দেশ করে, এবং এমসিকিউর জন্য কোন ব্যাপারগুলো ফোকাস করতে হবে। এই টেবিলটাকে আপনারা সবাই একটু মন দিয়ে দেখবেন। দ্বিতীয়ত আমি যেই ব্যাপারগুলো উল্লেখ করেছি সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সংকেত এবং শর্তাবলী, যেগুলো কঠিন এমসিকিউর জন্য বেশি প্রয়োজনীয়। যেমন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির জন্য আমাদের দেখতে হবে বিয়ার ল্যাম্বার্ট সূত্র, এ ইকুয়ালস টু ইপসিলন সিএল, এবং ট্রানজিশনগুলো দেখতে হবে, স্থানান্তর প্রভাব দেখতে হবে। স্থানান্তর প্রভাবের মধ্যে আছে ব্যথক্রমিক শিফট, হিপসোক্রমিক শিফট এবং হাইপারক্রমিক ইফেক্ট, হাইপোক্রমিক ইফেক্ট। এছাড়া আইআর এবং রমন স্পেকট্রোস্কোপির মধ্যে আছে আইআর সক্রিয়তা, রমন সক্রিয়তা, পারস্পরিক বর্জন নীতি, যেটা হচ্ছে যেখানে যে কম্পাউন্ড আইআর সক্রিয় তার রমন নিষ্ক্রিয় এবং এর বিপরীত হয়। তো ফ্রিকোয়েন্সি সম্পর্কের মধ্যে আমরা দেখব যে একটা সমানুপাতিক, অর্থাৎ বন্ধন শক্তি বাড়লে নিয়র মানও বাড়ে। এছাড়া আমরা ইএসআর স্পেকট্রোস্কোপিতে দেখব যে বেজোর ইলেকট্রনগুলো কিভাবে থাকে। ইএসআর এর শর্তগুলো দেখতে হবে, জিম্যান প্রভাব বা জিম্যান ইফেক্টটাও আমাদের এখানে মনে রাখতে হবে। হাইপারফাইন স্প্লিটিং এবং স্প্লিটিং প্যাটার্নের যে সংখ্যা 2nl+1। আর এছাড়াও আমরা দেখব হচ্ছে আরেকটা ছোট টেবিলে দেখিয়েছি যে প্রয়োগের ক্ষেত্রগুলো কোথায় কোথায় ইউভি ভিজিবল, আইআর, রমন এবং ইএসআর গুলো ব্যবহার করা হয়। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন ইউভি ভিজিবলগুলো ক্রোমোফোর ও কনজুগেশন শনাক্তকরণে ব্যবহার করা হয়, আইআরগুলো কার্যকারীমূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়, রমন ইউজ করা হয় কার্বন কার্বন এবং সালফার সালফার বন্ধন স্টাডি করার জন্য, জৈব পদার্থের কাঠামো স্টাডি করার জন্য এবং জলীয় দ্রবণের নমুনা বিশ্লেষণের জন্য। ইএসআরটা ব্যবহার করা হয় ফ্রি রেডিক্যাল এবং অন্যান্য প্যারাম্যাগনেটিক প্রজাতির উপস্থিতি, জীবনকাল ও কাঠামো নির্ণয়ের জন্য। বায়োলজিক্যাল সিস্টেম ও কার্টারালাইসিসের স্টাডি করার জন্য ইএসআরটা লাগে। তো আমরা নৈবিত্তিকে চলে যাই। প্রথমেই আছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির মধ্যে প্রথম প্রশ্নটা সহজ। বিয়ার ল্যাম্বার্ট সূত্রের গাণিতিক প্রকাশ কোনটি? তো এটি একটু আগে আমরা বলছিলাম যে এ ইকুয়ালস টু ইপসিলন সিএল। সঠিক উত্তর এটা। এখানে এ হচ্ছে শোষণ এবং ইপসিলন হচ্ছে মোলার শোষণ গুণাঙ্ক, ঘনত্ব হচ্ছে সি, এবং পথের দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এবং এগুলো সবগুলোর গুণফলের মান এর সমান। সঠিক উত্তর খ। 2 নম্বর সৃজনশীল আছে কনজুগেশন বাড়লেও ল্যামডা ম্যাক্সের মান যেদিকে সরে যায় তাকে কি বলে? এটাকে আমরা ব্যথক্রমিক শিফট বলি, যেটা পাই টু পাই অ্যান্টিবন্ডের ট্রানজিশনের শক্তির দিকে কমে যেতে থাকে, ফলে উচ্চ তরঙ্গের দিকে শোষণ সরে যায়। 3 নম্বর এমসিকিউতে আছে ইউভিতে একটি কার্বনিল যৌগের কার্বনিলের এন টু পাই অ্যান্টিবন্ড ট্রানজিশন কেন পাই টু পাই অ্যান্টিবন্ড ট্রানজিশনের চেয়ে দুর্বল হয়? এইখানে সঠিক উত্তরটা ক, কারণ এন টু পাই অ্যান্টিবন্ড হলো ফরবিডেন ট্রানজিশন। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা 7 নাম্বারটা যদি তাকাই, যে ইউভি স্পেকট্রোস্কোপি প্রধানত কয় ধরনের ট্রানজিশন পরিমাপ করে? তো এটা কোন ধরনের ট্রানজিশন পরিমাপ করে? এটা হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন পরিমাপ করে। এরপর আমরা একটু নিচের দিকে যাই। আইআর এর মধ্যে আছে আইআর স্পেকট্রোস্কোপি 11 নম্বর এমসিকিউতে। আইআর স্পেকট্রোস্কোপিতে ব্যবহৃত বিকিরণের শক্তি কোন ধরনের ট্রানজিশনের জন্য যথেষ্ট? এটা হচ্ছে কম্পন এবং ঘূর্ণন ট্রানজিশনের জন্য আইআর স্পেকট্রোস্কোপিতে ব্যবহৃত বিকিরণের শক্তিটা যথেষ্ট। তারপরে আমরা একটু 16 নাম্বারটা দেখতে পারি। অ্যাসোসিয়েটেড হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত অ্যালকোহলের ওএইচ ট্রেসিং পিকটি কেমন হয়? এটা সঠিক উত্তর খ, প্রশস্ত ও শক্তিশালী হয়। এরপর আমরা দেখতে পাই 17 নাম্বারে একটি অণুর কার্বন কার্বন ডাবল বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি 1650 পার সেন্টিমিটার কেন অপ্রতিস্থাপিত অ্যালকিনে দুর্বল হয়? এর কারণ হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের ডাইপোল মোমেন্টের সামান্য পরিবর্তন ঘটে। সঠিক উত্তরটা। তারপরে আমরা একটু নিচে যদি যাই, রামান স্পেকট্রোস্কোপির মধ্যে কি আছে? রামান স্পেকট্রোস্কোপিতে 21 নম্বর আছে রামান স্পেকট্রোস্কোপে কোন ধরনের আলোর মিথস্ক্রিয়া পরিমাপ করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে বিক্ষেপণ। আর রমন স্পেকট্রোস্কোপি মধ্যে আমরা আর কি দেখতে পাই, যে আইআর এবং রমন স্পেকট্রোস্কোপির মধ্যে কোনটি পরস্পর বর্জন নীতি মেনে চলে? এটা হচ্ছে প্রতিসাম্য কেন্দ্র আছে এমন অণুগুলো। এইটা খুব গুরুত্বপূর্ণ। পরস্পর বর্জন নীতি শুধুমাত্র প্রতিসাম্য কেন্দ্র আছে এমন অণুগুলোই মেনে চলে।
এছাড়াও নিচে আর কি আছে, আমরা 29 নাম্বার যদি দেখি যে নিচের কোন বন্ধনটি সাধারণত রমণে শক্তিশালী বন্ধন কিন্তু আইআরে দুর্বল বা নিষ্ক্রিয়। অর্থাৎ রমণে শক্তিশালী কিন্তু আইআরে দুর্বল বা নিষ্ক্রিয় হয়, এটা কোনটা? এখানে আমাদের অপশন হিসেবে আছে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, নাইট্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। এখানে সঠিক উত্তর হবে ঘ, কার্বন কার্বন ডাবল বন্ড। কারণ অপ্রতিস্থাপিত কার্বন কার্বন ডাবল বন্ড বন্ধনের কম্পনের সময় ডাইপোল মোমেন্টের পরিবর্তন কম কিন্তু পোলারাইজেশন যোজ্যতার পরিবর্তন বেশি হয়। এরপরে আমরা সিনথেসিস এবং অ্যাপ্লিকেশন পার্টে যদি যাই, 31 নাম্বার এমসিকিউতে আছে ইউভি স্পেকট্রোস্কোপি ব্যবহার করে নিচের কোনটি করা যায়? এখানে 4টা অপশন আছে: কার্যকারীমূলক শনাক্তকরণ, বিক্রিয়ার গতিবিদ্যার পর্যবেক্ষণ, ত্রিমাত্রিক কাঠামো নির্ণয় এবং হাইড্রোজেন বন্ধন পরিমাপ। সঠিক উত্তর হবে খ, বিক্রিয়ার গতিবিদ্যার পর্যবেক্ষণ করা যায়। এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, 37 নাম্বার এমসিকিউতে আছে প্রোটিনের সেকেন্ডারি কাঠামোতে আলফা হেলিক্স এবং বিটা শিফট অধ্যয়নের জন্য কোন ইউভি ট্রানজিশনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে পেপটাইড বন্ধনের ক্ষেত্রে আমরা পাই টু পাই অ্যান্টিবন্ডের যে শিফটটা আছে সেটা আমরা দেখি, তো সেক্ষেত্রে গ হবে সঠিক উত্তর। তো এখানে মোট 50টি এমসিকিউ আছে, আপনারা সবগুলো এমসিকিউ এর এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন, আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা পাঠিয়ে দিব। এছাড়াও আপনি কমেন্টে পিন কমেন্টও পেয়ে যেতে পারেন, তবে অবশ্যই আপনাকে এখানে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে যে আপনার জিমেল অ্যাড্রেসের প্রথম অংশটুকু লিখে এই ভিডিওতে কমেন্ট করতে হবে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যিনি অ্যাডমিন আছেন তিনি আপনাকে ভিডিওর অ্যাক্সেস পিডিএফ ফাইলের অ্যাক্সেস দিয়ে দিবে। তবে অবশ্যই এটা করবেন, আপনি কমেন্টে যদি জিমেলের প্রথম অংশটুকু না লেখেন তাহলে কিন্তু এটা হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে জিমেল পুরোটা লিখলে কিন্তু ইউটিউব সেটা অটোমেটিক্যালি ডিলিট করে দেয়, তো সেক্ষেত্রে পুরো সম্পূর্ণ জিমেলটা না লিখে শুধুমাত্র প্রথম অংশটুকু লিখে এখানে কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি এবং বাকি 3টি ভিডিও খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।